হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা জন ডানের বিখ্যাত কবিতা দ্য গুড মোরো এই কবিতাটি নিয়ে আলোচনা করব। দ্য গুড মোরো এটি একটি ম্যাটাফিজিক্যাল পোয়েম। গাইস, আমরা এই লেকচারে কি ইনফরমেশন, থিম এবং সামারি নিয়ে আলোচনা করব। এখানে কবিতা লাইন বাই লাইন আমরা আলোচনা করব না, স্ট্যান্ডার ওয়াইজ সামারি করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা দ্য গুড মোরো এই কবিতার কি ফ্যাক্ট সম্পর্কে আলোচনা করব। এই কবিতাটি লিখেছেন বিখ্যাত ম্যাটাফিজিক্যাল কবি জন ডান। জন ডান 1572 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং 1631 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। দ্য গুড মোরো এই কবিতাটি লেখা হয়েছে 1590 খ্রিস্টাব্দে এবং এই কবিতাটি প্রকাশ করা হয়েছে 1633 খ্রিস্টাব্দে, অর্থাৎ জন ডানের মৃত্যুর 2 বছর পরে এটাকে প্রকাশ করা হয়। এই কবিতার অরিজিনাল টাইটেল দ্য গুড মোরো। এই কবিতার জেনার হচ্ছে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি এবং এই কবিতাতে মূলত ফিলোসফিক্যাল, স্পিরিচুয়াল এবং রোমান্টিক টোন ব্যবহার করা হয়েছে এবং এই কবিতাতে 3টা স্ট্যাঞ্জা রয়েছে এবং 3টা স্ট্যাঞ্জায় 21টি লাইন রয়েছে এবং এই 3টা স্ট্যাঞ্জায় মূলত 3 ধরনের আইডিয়াকে জন ডান প্রকাশ করেছে। অর্থাৎ প্রথম স্ট্যাঞ্জায় জন ডান বোঝাতে চেয়েছেন যে ভালোবাসা, অর্থাৎ এইখানে এই কবিতাতে মূলত একজন প্রেমিক এবং একজন প্রেমিকাকে তুলে ধরেছেন এবং এই প্রেমিক এবং প্রেমিকা তাদের প্রারম্ভিক পর্যায়ে, অর্থাৎ তাদের জীবনের শুরুতে তারা একসাথে চলাচল করেছে, কিন্তু তারা নিজেরাও বুঝতে পারেনি একজন আরেকজনকে তারা কিভাবে ভালোবেসে ফেলেছে। কিন্তু এই ভালোবাসাটা, অর্থাৎ বর্তমান স্টেজে তারা যখন পৌঁছায় তখন তারা বুঝতে পারে যে তারা একজন আরেকজনকে ভালোবাসে। অর্থাৎ প্রথম স্ট্যাঞ্জায় যেটা বোঝানো হয়েছে তাদের অবচেতন পর্যায়ে, অর্থাৎ তাদের অবচেতন অবস্থায় তাদের না জানা সত্ত্বেই, অজান্তেই একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছে এবং বর্তমানে যেটা, অর্থাৎ দ্বিতীয় স্ট্যাঞ্জায় যেটা বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে তারা ম্যাচুরিটিতে পৌঁছেছে, অর্থাৎ প্রেমিক এবং প্রেমিকা দুজনই বুঝতে পারছে যে তারা একজন আরেকজনকে ভালোবাসে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা দ্বিতীয় স্ট্যাঞ্জায় বোঝানো হয়েছে এবং তৃতীয় স্ট্যাঞ্জায় কবি যেটা বুঝিয়েছেন সেটা হচ্ছে তাদের যে ভালোবাসা, অর্থাৎ তাদের ভালোবাসাটাকে অমরত্ব দান করবে কিভাবে, সেই বিষয়ে সে তার প্রেমিকার সাথে আলোচনা করছে এবং তাদের ভালোবাসা যুগ 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 ধরে যে টিকে থাকবে এবং মানুষের কাছে অমর হয়ে থাকবে, সেই বিষয়টা এই তৃতীয় স্ট্যাঞ্জায় কবি উল্লেখ করছে। তো আমরা যদি এই কবিতার রাইম স্কিম দেখি তাহলে আমরা দেখব যে রাইম স্কিমটা হচ্ছে এ বি এ বি সি সি সি। ওকে, আচ্ছা, তো এটা গেল মূলত কি ফ্যাক্ট, অর্থাৎ কি ইনফরমেশান। তো এইগুলো তোমরা অবশ্যই মনে রাখবে, কারণ কবিতা সম্পর্কে যদি কোনো কোশ্চিন করা হয়, অর্থাৎ বিফ কোশ্চিন আসে, তাহলে তোমাদের যদি এগুলো জানা থাকে তাহলে তোমরা খুব সহজেই এটার অ্যান্সার করতে পারবে। আর আরেকটা বিষয়, এই যে অথরের লাইফ ডিউরেশন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন তুমি কোশ্চিন লিখবে, অর্থাৎ পরীক্ষার খাতায় অ্যান্সার লিখবে, তখন রাইটারের লাইফ ডিউরেশনটা যদি তুমি দাও তাহলে এটা একটা এক্সট্রা বেনিফিট তোমার জন্য আসবে। তো যাই হোক, এবার আমরা এই কবিতার বিশেষ কিছু সিম্বল সম্পর্কে আলোচনা করব। তো এখানে যে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রি বা ম্যাটাফিজিক্যাল পোয়েম গুড মোরো, এখানে মূলত জন ডান বিশেষ কিছু সিম্বলের ব্যবহার করেছে। এই কবিতাতে জন ডান যে সকল সিম্বলের ব্যবহার করেছে সেইগুলো সম্পর্কে অল্প কিছু আইডিয়া নিব। তো এইখানে বিশেষ কিছু সিম্বল ব্যবহার করা হয়েছে, তার মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো ম্যাপস অ্যান্ড জিওগ্রাফি। অর্থাৎ এই কবিতাতে ম্যাপ, অর্থাৎ মানচিত্র এবং ভৌগোলিক যে সীমানা, জিওগ্রাফি, এই বিষয়টা কিন্তু সিম্বল হিসেবে তুলে ধরেছেন। এবং এরপরে আরও যে সিম্বল হিসেবে ব্যবহার করছে স্লিপ এবং ডিম, ঘুম এবং যে স্বপ্ন, এটাকে কিন্তু সিম্বল হিসেবে দেখিয়েছেন। এবং আরও দেখেছেন 7 স্লিপার, এটা একটা মূলত হচ্ছে যে কনসিটের ব্যবহার করেছে এখানে। আর তারপরে হচ্ছে যে আরও সিম্বল যেটা দেখানো হচ্ছে যে ইন্টেলেকচুয়াল অ্যান্ড দ্য ফিজিক্যাল ইউনিয়ন,
এই সকল বিষয় অর্থাৎ এই সিম্বলগুলো মূলত দেখিয়েছে। আচ্ছা, যাই হোক, সিম্বলের খুব একটা ব্যবহার নেই এখানে, তবে এখানে বিশেষ কিছু লিটারি ডিভাইস ব্যবহার করেছে, যার মধ্যে হচ্ছে সিমিলি, ম্যাটাফর, কনসিট, এগুলো আমরা দেখি। আর এখানে আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই যে ম্যাটাফিজিক্যাল পোয়েটস, এই ম্যাটাফিজিক্যাল পোয়েটসদেরকে মূলত বিদ্রূপ করে ম্যাটাফিজিক্যাল পোয়েটস বলা হয়, ঠিক আছে? তো এই ম্যাটাফিজিক্যাল পোয়েটসদেরকে বিদ্রূপ করা হয়েছিল, তাদেরকে প্রচুর পরিমাণে সমালোচনা করা হয়েছিল। তো এই যে ম্যাটাফিজিক্যাল পোয়েটদেরকে সমালোচনা করা হয়েছিল এবং তাদেরকে সমালোচনা করে ম্যাটাফিজিক্যাল কবি বলা হতো। তো তাদেরকে এই ম্যাটাফিজিক্যাল কবি বলার পিছনে একমাত্র কারণ হচ্ছে তারা তাদের মানে কবিতাগুলোতে অতিরিক্ত কনসিটের ব্যবহার করেছে। অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে, কনসিট বলতে কি, যে রেফারেন্স অর্থাৎ ধর্মগ্রন্থ বা বাইবেলে যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো তাদের কবিতার মধ্যে তারা তুলে ধরেছে। তো যারা সমালোচক ছিল তারা মানে কি বলে, যে তারা হচ্ছে যে অভিযোগ তুলেছে যে এই যে ম্যাটাফিজিক্যাল কবিরা যারা আছে তারা তাদের হচ্ছে যে নিজস্ব যে কনসিট, সেই কনসিটগুলো ব্যবহার করেছে। তো যাই হোক, এখানে হচ্ছে যে বেশ কিছু লিটারি ডিভাইস রয়েছে, আমরা হচ্ছে যে দেখব পার্সনিফিকেশন ব্যবহার করেছে, তারপরে প্যারাডক্স, অ্যালিটারেশন, ইমেজারি, কনসিটের ব্যবহার করেছে। তো গাইজ, এইবার আমরা এই কবিতাতে যে থিমগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেই থিমগুলো সম্পর্কে একটু সংক্ষেপে জানবো। আচ্ছা, এইখানে প্রথমেই আমরা যে থিমটা দেখতে পাই সেটা হচ্ছে ডিপ লাভ, গভীর ভালোবাসা। আসলে এই যে দ্য গুড মোরো, এই কবিতাটা মূলত একটা প্রেমের কবিতা, ঠিক আছে? কারণ কি, এখানে একটা কাপল অর্থাৎ হচ্ছে যে একজন প্রেমিক এবং একজন প্রেমিকার যে ভালোবাসা, এই ভালোবাসাটাকে কিন্তু ফুটিয়ে তুলেছে। অর্থাৎ তাদের মধ্যে যে একটা গভীর সম্পর্ক, ট্রু লাভ, রিয়েল লাভ, এই রিয়েল লাভকে কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। সো এইখানে আমরা যদি দেখি যে প্রেমিক যে এবং প্রেমিকা, অর্থাৎ প্রথমেই কবিতার শুরুতে আমরা দেখতে পাই যে প্রেমিক তার প্রেমিকাকে বলতেছে, কী ছিলাম আমি আর তুমি। অর্থাৎ আমরা শৈশবে কী ছিলাম, আমরা নিজেরাও জানতাম না যে আমরা একজন আরেকজনকে পছন্দ করি, এই যে বিষয়টা। তো এখানে আমি হচ্ছে তোমাদেরকে বলি, তো দেখবে যে দুজন ছেলে মেয়ে একসাথে চলতে 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 একজন আরেকজনকে ভালো লেগে যায়, এবং তাদের যে একজন আরেকজনকে ভালো লেগে গেছে এটা কিন্তু তারা নিজেরা বুঝে না, কিন্তু এই বিষয়টা তখনই বোঝা যায় যখন তারা সেপারেট হয়। সাপোজ দুজন সমবয়সী ছেলে মেয়ে একসাথে চলাচল করে, কিন্তু যখন তাদের দুজনের মধ্যে একজনের বিয়ে হয়ে যায় তখন কিন্তু সেই বিষয়টা একদম স্পষ্ট হয়ে উঠে আসে যে আসলে তারা একজন আরেকজনকে কতটুকু ভালোবাসতো, এই যে বিষয়টা। তো কবি এখানে প্রথমে বোঝাচ্ছে যে এখানে যে প্রেমিক এবং প্রেমিকা এরা একসাথে চলতে চলতে একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এই ভালোবাসার বিষয়টা কিন্তু তারা নিজেরাও জানে না। দ্যাট মিন্স এখানে যে তাদের ভালোবাসা, গভীর লাভ, ডিপ লাভ, ট্রু লাভ, এই ট্রু লাভটাকে এখানে প্রকাশ করছে, সত্য ভালোবাসাটাকে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যে থিমটা দেখতে পাই যে ম্যাটাফিজিক্যাল আইডিয়া। তো এখানে ম্যাটাফিজিক্যাল আইডিয়া অবশ্যই ব্যবহার করা হয়েছে, কারণ কি, ম্যাটাফিজিক্যাল কবিদেরকে বিদ্রূপ করা হচ্ছে বা বিদ্রূপ করে তাদেরকে ম্যাটাফিজিক্যাল বলা হয়েছে, ঠিক না? তো এখানে ম্যাটাফিজিক্যাল মানে ম্যাটাফিজিক্যাল আইডিয়া বলতে যেটা বোঝাচ্ছে, অর্থাৎ ম্যাটাফিজিক্যাল কবিরা কী করেছে, যে অধিক পরিমাণে কনসিটের ব্যবহার করেছে। তো এখানে আমরা যদি দেখি যে একটা মানে কনসিট, যে 7 স্লিপার ডেন, এখানে কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ 7জন ঘুমন্ত ব্যক্তি। তো এই কবিতাতে আরও বেশ কিছু থিম ব্যবহার করা হয়েছে, যে ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইমোশনাল ডেপথ বা ডিসকভারি অ্যান্ড ট্রান্সফরমেশান, স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল ইউনিয়ন। তো এই যে থিমগুলো, এই থিমগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তো এইগুলো আমরা যখন সামারি পড়ব বা আমরা যখন কবিতাটার সামারাইজ করব তখন কিন্তু এই বিষয়টা সম্পর্কে আরও বিস্তারিত জানব। তাহলে চলো এবার আমরা এই কবিতাটা স্ট্যান্ডা ওয়াইজ সামারাইজ করি। তো এখানে 3টা স্ট্যান্ডা রয়েছে, অর্থাৎ এই কবিতাটা মূলত 21 লাইন বিশিষ্ট, আর প্রত্যেকটি স্ট্যান্ডায় 7টা করে লাইন রয়েছে। তো এই প্রথম 7 লাইন বা প্রথম স্ট্যান্ডায় কবি বুঝাচ্ছে যে একজন প্রেমিক এবং প্রেমিকার যে শৈশবকাল, অর্থাৎ তাদের যে অবচেতন পর্যায়, অর্থাৎ তারা যে একজন আরেকজনকে পছন্দ করেছে, তারা যে একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছে, এই ভালোবাসাটা তারা জেনে বুঝে করেনি, অর্থাৎ তাদের নিজেদের অজান্তে কিন্তু তারা একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছে। তো এই ভালোবাসাটাকে বোঝানোর জন্য কবি অনেক উদাহরণ দিয়েছে, তার মধ্যে সবচেয়ে একটু উল্লেখযোগ্য হচ্ছে 7 স্লিপার ডেন। তো এখানে দেখো কবি বোঝানোর চেষ্টা করছে যে কিভাবে তারা
তাদের অবচেতন পর্যায়ে একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছে। তো কবি এখানে বলছে, লাভারটা মূলত বলছে যে আমরা এই শেষের 2 লাইনটা একটু পড়ি, যে ইফ এভার অ্যানি বিউটি আই ডিড সি, অর্থাৎ যদি আমি কোনো প্রকারের সৌন্দর্য দেখে থাকি, হুইচ আই ডেজার্ট, যেটা আমি কি করেছি, যে প্রত্যাশা করি, অ্যান্ড গড, এবং যেটা আমি পেয়েছি, ইট ওয়াজ বাট ডিম অফ দি, অর্থাৎ এটা মূলত হচ্ছে ছেলে তুমি। তো লাভার এখানে বুঝাচ্ছে যে সে যদি কোনো সৌন্দর্য দেখে থাকে এবং কোনো সৌন্দর্য সে যদি প্রত্যাশা করে থাকে, অথবা কোনো সৌন্দর্য সে যদি পেয়ে থাকে, তাহলে সেই সৌন্দর্যটা হচ্ছে তার প্রেমিকা। তো এই যে প্রথম 7 লাইন, এই প্রথম 7 লাইনে কবি এই বিষয়টা বুঝালো, অর্থাৎ ভালোবাসার যে প্রারম্ভিক পর্যায় বা তাদের একজন অর্থাৎ প্রেমিক এবং প্রেমিকার যে ভালোবাসা সংঘটিত হয়েছে তাদের অবচেতন পর্যায়ে। তো দ্বিতীয় স্ট্যান্জায় কবি যেটা বোঝাচ্ছে যে এখন প্রেমিক এবং প্রেমিকা এরা সচেতন, তারা ম্যাচিওর্ড, অর্থাৎ তারা একজন আরেকজনকে যে ভালোবাসে, এই ভালোবাসাটা কিন্তু তারা এখন বুঝতে পারছে। দ্যাট মিন্স তারা জেনে বুঝে ভালোবাসা করছে, অর্থাৎ তারা পছন্দ যে করেছে একজন আরেকজনকে, এই পছন্দটা তারা বুঝে শুনে করেছে। তো এখানে কবি যেটা বলছে যে হচ্ছে যে কবি বলতে এখানে যে লাভার যে বলছে যে এখানে হচ্ছে যে কিছু সি ডিসকভারার, যারা হচ্ছে যে সমুদ্র ঘুরে ঘুরে অনেক সময় অনেক দ্বীপ আবিষ্কার করে, এবং যারা হচ্ছে যে ম্যাপ বা ভৌগোলিক যে একটা মানচিত্র অঙ্কন করে, তাদেরকে সেগুলো করতে দেওয়ার কথা বলছে। এখানে মূলত লাভার বা কবি যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে যা করছে তাকে করতে দাও, এবং আমি এবং তুমি এই দুজন মিলে আমরা কি করি, যে আমার হচ্ছে যে আমি এবং তুমি দুজন মিলে এক হয়ে যায়, এবং আমরাও দুজন মিলে একটা পৃথিবী গড়ি যেখানে থাকবো শুধু আমি আর তুমি। তো এখানে তারা দুজনই এখন ম্যাচিওর্ড, অর্থাৎ প্রেমিক এবং প্রেমিকা, তারা যে ভালোবাসাটা করছে বা তাদের যে ভালোবাসা, এই ভালোবাসাটা তারা জেনে বুঝে করছে। শৈশবে যেমন তারা একজন আরেকজনকে পছন্দ করত, কিন্তু তারা জানতো না যে একজন আরেকজনকে পছন্দ করে, বা তাদের যে পছন্দের বিষয়টা তারা কিন্তু প্রকাশ করতে পারতো না, কিন্তু তারা তো এখন ম্যাচিওর, যার কারণে কবি কী করছে, যার কারণে কবি বুঝাচ্ছে তারা তাদের ভালোবাসাটাকে সহজেই প্রকাশ করতে পারছে। দ্যাট মিন্স তারা চাচ্ছে যে তাদের দুজনের একটা পৃথিবী হবে যেখানে কেউ থাকবে না, শুধু সে আর তার প্রেমিকা থাকবে। তো এবার লাস্ট স্ট্যান্জায় কবি যেটা বোঝাচ্ছে, অর্থাৎ তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে অমরত্ব দান করতে চাচ্ছে। অর্থাৎ আমরা যেটা দেখি যে একজন মানুষ যদি মারা যায়, তাহলে বেশ কিছুদিনের মধ্যেই সবাই, এই পুরো পৃথিবীর মানুষ কিন্তু তাকে ভুলে যায়, অর্থাৎ তার আত্মীয় স্বজন এই 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 3 মাস পরে কিন্তু আর মনে রাখে না। কিন্তু দেখো এই পৃথিবীতে অনেক ব্যক্তি রয়েছে যারা অনেক আগে মারা গেছে, তাদেরকে আমরা কিন্তু এখনও স্মরণ রাখি। কেন? তাদের কীর্তির জন্য। সো এই প্রেমিকও চাচ্ছে যে তারা এমন কিছু রেখে যাক তাদেরকে যেন যুগ যুগ ধরে মানুষ জানে। তো এর জন্য সে তার প্রেমিকাকে আহ্বান করছে যে আমি আমার চোখ মানে হচ্ছে যে মাই ফেস ইজ দাইন আইন, অর্থাৎ আমার মুখ তোমার চোখে বা তোমার চোখ আমার মুখে, এই যে একটা বিষয়, অর্থাৎ তারা চাচ্ছে যে তারা একটা ভালো সম্পর্ক গড়ুক, যে সম্পর্কে তারা ইটার্নিটি পাবে, অর্থাৎ যারা অমর হয়ে থাকবে, অর্থাৎ যেন তারা মারা যাওয়ার পরেও তারা অমর হয়ে থাকে। এই যে বিষয়টা এই স্ট্যান্ডটাতে মূলত বোঝানো হয়েছে, অর্থাৎ তাদের ভালোবাসা যাতে অমর হয়, তাদের ভালোবাসা যেন যুগের পর যুগ টিকে থাকে, এই বিষয়টা কবি এখানে বোঝাতে চেয়েছে। তো এখানে যে বিষয়, অর্থাৎ এই ভালোবাসার মাধ্যমে কী চাচ্ছে কবি, প্রকাশ করতে চাচ্ছে অমরত্বর দিকে, অর্থাৎ তাদের ভালোবাসা যেন কখনো শেষ না হয়, এটা কিন্তু বোঝানো হয়েছে। তো এটা হচ্ছে যে মূলত কবিতার মানে সংক্ষিপ্ত আলোচনা। এখানে যদি মানে লাইন বাই লাইন আলোচনা করা হয় আরও অনেক কিছু আসবে, অনেক বিষয় আসবে। তো জাস্ট তোমাদের কনসেপশনটা একটু হলেও তো ক্লিয়ার হয়েছে, তাই না?
তো আমি মূলত আরেকবার ছোট করে বলছি যে এখানে মূলত ৩টা ধারণা বা ৩টা স্ট্যাঞ্জায় ৩টা আলাদা জিনিস প্রকাশ করা হয়েছে। প্রথম স্ট্যাঞ্জায় যেটা বোঝানো হয়েছে যে অবচেতন ভালোবাসা, অর্থাৎ এখানে প্রেমিক এবং প্রেমিকা একজন আরেকজনকে যে পছন্দ করে তারা নিজেরাও জানে না কেন একজন আরেকজনকে পছন্দ করে, বা তারা যে হচ্ছে যে একজন আরেকজনকে পছন্দ করেছে এটা তাদের অজান্তেই পছন্দটা হয়ে গেছে, ভালোবাসাটা হয়ে গেছে। তো দ্বিতীয় স্ট্যান্ডে যেটা বোঝাচ্ছে যে তারা এখন ম্যাচুয়ার এবং তারা যে ভালোবাসাটা করছে এটা জেনে বুঝেই করছে। আচ্ছা, এবং তারা চাচ্ছে যে এই পৃথিবীতে তাদের একটি ভালোবাসার পৃথিবী গড়ুক যেখানে সে এবং তার প্রেমিকাই থাকবে, এটা হচ্ছে বিষয়। এবং তৃতীয় স্ট্যান্ডাতে যেটা বোঝাচ্ছে যে তারা দুজন এক হয়ে যেতে চাচ্ছে, ঠিক আছে, যে হচ্ছে যে তারা আর দূরে থাকতে চাচ্ছে না, তারা চাচ্ছে তারা দুজন এক হয়ে যেতে। এবং তাদের যে দুজন যখন এক হয়ে যাবে, অর্থাৎ তাদের ভালোবাসাটা যখন ডিপ হবে এবং তাদের ভালোবাসা যখন সত্য হবে, তখন কি হবে, তখন তাদের ভালোবাসার মধ্যে অমরত্ব আসবে এবং এই ভালোবাসা কখনোই আর শেষ হবে না। অর্থাৎ মানুষ পৃথিবী থেকে মারা যাওয়ার পরেই বা কিছু ঘটনা পৃথিবীতে ঘটার পরেই কিছুদিন পরে সেটা কিন্তু ধূলিসাৎ হয়ে যায়, কিন্তু এখানে প্রেমিক চায় তাদের ভালোবাসা যেন কখনোই শেষ না হয়ে যায়। আশা করি তোমরা পুরো কবিতাটি সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং এই কবিতাতে কোন ধরনের থিম ব্যবহার করা হয়েছে এবং কোন ধরনের লিটারি ডিভাইস ব্যবহার করা হয়েছে সেই বিষয়টা সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। আর অবশ্যই তোমরা কি ইনফরমেশনগুলো মনে রাখবে, কারণ কবিতাটাকে সুন্দরভাবে জানার জন্য এবং পরীক্ষায় সুন্দরভাবে বিট কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য কি ইনফরমেশন খুবই খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের লেকচারটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের এই লেকচারটি শেয়ার করবে। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।